শ্রুতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমার নিবেদন অভিক সরকারের লেখা কালিয়া মাসান। গল্পের শুরু ক্লাস 8-এ পাঠরত কথককে দিয়ে। পরীক্ষার শেষ দিন খাতাটা জমা করে সে যখন পরীক্ষার হল থেকে বেরোলো, তখন বাইরে তার বন্ধুবান্ধবরা তার জন্য অপেক্ষা করছে। কিন্তু হঠাৎ করে তার বোন ফোন করে জানায় যে বাড়িতে দীপু পিসি এসেছেন, এবং তা শোনা মাত্রই কথক তড়িঘড়ি করে বাড়ির পথে রওনা দেয়। কারণ দীপু পিসি মানেই গল্পের ভাণ্ডার। পিসির পুরো নাম দীপান্বিতা সরখেল। তিনি জিওলজিস্ট, বিদেশে থাকেন, তবে 2 মাস দেশে কাটিয়ে যান। বাড়ি পৌঁছে সে দেখে পুরো বাড়িটা একেবারে গম গম করছে। ইতিমধ্যে পাশের ব্লক থেকেও তার সঙ্গীরা এসে জুটেছে, তাই সে তাড়াতাড়ি স্নান সেরে তৈরি হয়ে নেয়। এরপর সবাই মিলে লাঞ্চ সেরে দীপু পিসিকে একটা ভূতের গল্প বলার জন্য আবদার করতে শুরু করে। এমন সময় আকাশ কালো করে এসে বৃষ্টিও শুরু হয়েছে। অনেক বলার পর শেষে পিসি শুরু করেন তারই জীবনে ঘটে যাওয়া একটা গল্প দিয়ে। তখন পিসি কলেজে পড়েন, আর গল্পটি তার কলেজের বন্ধু মহুয়াকে নিয়ে। মহুয়ার বাবা বিশ্বনাথ চৌধুরী, আর তার পূর্বপুরুষরা ছিলেন শাহেদাও রাজাদের নায়েব। ওরা 2 ভাই বোন। ভাইয়ের নাম দীপাঞ্জন। যাই হোক, একদিন পিসি আর তার বন্ধু মহুয়া একসঙ্গে কলেজ স্ট্রিটে গিয়েছিলেন। কফি হাউসে বন্ধুদের সাথে খুব আড্ডা মারার পর লক্ষ্য করেন যে রাতে প্রায় 8টা বেজে গেছে। তাই ওরা ধরফর করে উঠে বাড়ি যাওয়ার জন্য বাইরে বেরিয়ে পড়ল। তবে বাইরে এসে দেখেন যে রাস্তাঘাট সব শুনশান, গাড়ি ঘোড়া জনপ্রাণী অবধি নেই একটাও। তাদের তো বেশ অবাকই লাগলো। তার উপর সেদিন ছিল শনিবার, অমাবস্যার রাত, আকাশটাও কালো হয়ে এসেছে। এমন সময় তারা দেখে যে একটা রিকশাওয়ালা টুংটাং শব্দ করতে করতে যাচ্ছে। যেন মনে হলো অন্ধকার থেকে হঠাৎ আবির্ভাব ঘটল লোকটার। মহুয়া তো রিকশা পেয়ে আর 7-5 না ভেবে উঠে পড়তে গেল। তবে পিসি খেয়াল করলেন যে লোকটার গলার আওয়াজটা ঠিক যেন স্লেটের ওপর নখ দিয়ে আঁচড় কাটলে যেমন হয় তেমন। কেমন যেন ভয়ানক দেখতে লাগছিল তাকে। তাছাড়া তাকে দেখে মনে হচ্ছিল সে সাঁওতাল বা কোনো আদিবাসী জাতির। রিকশা চলতে শুরু করার কিছুক্ষণ বাদে দুজনের গায়ের উপরেই ঝোড়ো হাওয়ার সঙ্গে উড়তে থাকা ধুলো আর গাছের পাতা এসে পড়তে থাকে। তবে সাথে আর একটা জিনিসও উড়ে আসতে থাকে, তা হলো ছাই। আর সেই ছাই উড়ে আসছিল ওই লোকটার গা থেকেই। দুজনে তো বেশ অবাকই হলো। এরপর তারা বাজারের কাছাকাছি এসে গেলে পুরো লোকজনের ভিড় দেখা গেল, কিন্তু লোকটা তার অনেকটা আগেই ওদের নামিয়ে দিল আর বলল আর যাবে না। ভাড়াটা মিটিয়ে দিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ লোকটা কালিয়া মাসান কালিয়া মাসান বলে ওঠে ফিসফিস করে। আর তা শুনে মহুয়া ফিরে তাকাতেই দেখে যে লোকটা যেন হঠাৎই উধাও হয়ে গেল। এবার একটু অতীতে, ইতিহাসের পাতায় ফিরে যাওয়া যাক, যেখান থেকে এই কাহিনীর মূল সূচনা। একদিন বৃষ্টির রাতে শাহেদাও রাজবাড়ির নায়েব হরনাথ চৌধুরী এলেন ব্রিগেডিয়ার জেনারেল লয়েডের বাংলোয়। লয়েড তাকে পছন্দ করতেন না খুব একটা, কিন্তু সে গোপনে দেশের মানুষদের খবর এনে দিত, তাই তাকে একটু কদর করতে হতো এক প্রকার বাধ্য হয়ে। চৌধুরী তাকে জানায় যে একটা বিশেষ খবর আছে। অবস্থা খুবই খারাপ। সাঁওতালরা একেবারে ক্ষেপে রয়েছে মহাজন জমিদারদের উপর, এবং যে কোনো দিন কিছু একটা ঘটে যেতে পারে।
এর সাথে তাদের খেপে যাওয়ার কারণগুলো চৌধুরী বলে লয়েডকে। আরও বলে যে ভোগনাডি গ্রামের চুলু সাঁওতালের দুই ছেলে সিধু মুর্মু আর কানু মুর্মুর নেতৃত্বে লোক জড়ো হচ্ছে এবং কয়েকদিন পরেই তারা কলকাতায় দরবার করতে যাবে। লয়েড এই কথা শুনে ঠিক করে নেন যে যেইভাবেই হোক ওদের দমন করতে হবে। এবার বর্তমানে ফিরে আসছি। দীপু পিসি আর একটা পান মুখে পুরে দিয়ে আবার বলতে শুরু করলেন। জায়গাটা ছিল ওয়েস্ট বেঙ্গল আর আজকের ঝাড়খণ্ডের সীমান্তে। নাম বাঁশিডি। অযোধ্যা পাহাড়ের কোলে মাডবুরু বলে একটা গ্রাম আছে। সেখানে পিসিরা জিওলজির ফিল্ড ওয়ার্ক করতে সেখানে গিয়েছিলেন। কাজ শেষে বাকি টিম কলকাতায় ফিরে এলেও পিসি মহুয়ার আউটিং প্ল্যান করা ছিল। তাদের সাথে অবশ্য মহুয়ার ভাই দীপাঞ্জনও যোগ দিয়েছিল। তারই বন্ধু জোশুয়া হেমব্রমের বড় ফরেস্ট ডিপার্টমেন্ট ছিলেন। তাই তাকে ধরে বেঁধে দীপাঞ্জন সেখানে একটা সুন্দর ব্রিটিশ আমলের বাংলো ঠিক করে নেয়। তিনজনে বুধনদার টেম্পোতে চড়ে সেই বাংলোয় পৌঁছয়। তাদের নামিয়ে দিয়ে যাওয়ার সময় বুধনদা বলে যায় যে বাংলোতে কেয়ারটেকার রেংতা থাকবে, কিন্তু তবুও প্রত্যেক দুদিন অন্তর খবর নিতে আসবে। বাংলায় পৌঁছে ঘরটর সব ঠিক করে নিয়ে ওরা সেদিনের মতো রেংতার বানানো দুর্দান্ত ডিমের কারি আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। আসল কাহিনীটা শুরু হয় এর পরের দিন থেকেই। এবার আরেকবার সেই অতীতে ফিরে যাচ্ছি। নিস্তব্ধ রাত্রে কাঠকুটো দিয়ে জ্বালানো একটা আগুনকে ঘিরে বসেছিলেন চারজন। তাদের মধ্যে একজন পুরুষ আর বাকিরা মহিলা। তারা সাঁওতালি বটে। একজন মহিলা জানতে চায় যে সিধু কানুর কি হলো। তাতে পুরুষটা জানায় যে তাদের সবাইকে কেটে ফেলেছে কোম্পানির সেপাই, সাথে তার দুই ছেলে লখাই আর রূপাইকেও মেরে ফেলেছে ওরা। তবে রুলাইকে প্রাণে মারতে পারেনি, সে কাঁসাই নদীতে ঝাঁপ দিয়েছিল, তবে বোধহয় আর বেঁচে নেই। এসব বলতে বলতে সে কেঁদে ফেলে। সে তিন ডাইনি বুড়িকে আরও বলে যে এই কাজে সাহায্য করেছে শাহেদেও রাজপরিবারের নায়েব। একটা পুটুলি বের করে তাদেরকে দেখিয়ে বলে যে এই তার লখাইয়ের ছাই। বলেই সে তার ছেলেদের জন্য হায় হায় করে কাঁদতে থাকে। এসব দেখে শুনে একজন ডাইনি বুড়ি সেই পুটলিটা নিয়ে তাতে মন্ত্র পড়তে থাকে। সাথে অন্য দুইজন ডাইনি বোনকেও বলে মারাংবুড়ুর ক্রোধকে জাগিয়ে তুলতে, কালিয়া মাসানের বিষ মিশিয়ে দিতে বলে সেই ছাইতে। তারপর লোকটাকে বলে ওই মন্ত্রপুত ছাই সেই বিশ্বাসঘাতকের মুখে তুলে দিতে। এই বিষ এতই ভয়ঙ্কর যে তার বুক জ্বলে যাবে, চোখ খুবলে খাবে নরকের দেওরা, সে শান্তিতে ঘুমাতেও পারবে না, আবার জেগেও থাকতে পারবে না। তারা কালসিং আর গদরবোঙাকে সেই বিশ্বাসঘাতকের উপর নেমে আসতে বলে। এর সাথে তারা সেই লোকটিকেও অর্থাৎ লখাইয়ের বাবাকেও ছাইয়ের মানুষে পরিণত করে, কারণ এই বিষের একমাত্র কাটান হলো তার রক্ত। তারা বলে যে যতদিন না সে এই বিষ সেই বিশ্বাসঘাতকের মুখে কিংবা তার বংশধরদের মুখে তুলে দিচ্ছে, ততদিন ওর মৃত্যু নেই, ছাইয়ের মানুষ হয়েই থাকবে। আবারও বর্তমানে ফিরে আসছি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ওরা প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হতে লাগলো। কিছুক্ষণ পরে বুধনদার দেখে দেওয়া আরেক গাড়িওয়ালা মংলাদা এসে যায় এবং পিসি, মহুয়া আর দীপাঞ্জন বেরিয়ে পড়ে। সাথে রেংতার বানানো খাবারও নিয়ে নেয়। এরপর ওরা পাহাড়ের বেশ কিছু জায়গায় ঘোরার পর শেষে ঠিক হলো দুয়াশিনীর দেখতে যাবে। আর সেখানেই ঘটল এক অদ্ভুত ঘটনা। হাটে ঘুরে ফিরে বেরিয়ে আসার সময় ওরা দেখে একটা ঘুগনিওয়ালা ডালা নিয়ে বসে আছে।
মহুয়া তো ঘুগনি প্রচণ্ড ভালোবাসে, তাই সে শটাং সেখানে চলে যায়। তবে পিসির মন বলছিল কিছু একটা খুব খারাপ হতে চলেছে। সাথে সাথে এও ভাবতে থাকে যে লোকটাকে যেন বেশ চেনা চেনা লাগছে, কিন্তু মনে পড়ছিল না কোথায় দেখেছে তাকে। অবশ্য পিসি আর দীপাঞ্জন খেলো না। লোকটা ঘুগনি দেওয়ার পর একটা পুটলি থেকে কি একটুখানি বের করে ঘুগনিতে ছড়িয়ে দিল। প্রথমে পিসির মনে হলো বিট নুন হবে হয়তো, কিন্তু যখন মহুয়াকে সেখান থেকে টেনে আনতে গেল তখন সেই বিট নুন একটুখানি উড়ে এসে পড়ল পিসির হাতে। সেটা ঝেড়ে ফেলতে গিয়ে দেখল যে সেটা আর কিছু নয়, ছাই। হ্যাঁ, সেই ছাই, যেরকম সেদিন কলেজ স্ট্রিট থেকে বেরিয়ে আসার পর গায়ে উড়ে এসে পড়েছিল। তখনই মনে পড়ে গেল এটা সেই লোকটাই, সেই রিক্সাওয়ালা। হঠাৎ যেন কানের কাছে কে বলে উঠল, কালিয়া মাসান, কালিয়া মাসান। সেই রাত্রেই মহুয়ার প্রবল জ্বর এলো। সেদিন ফেরার সময় থেকেই কিরকম চুপচাপ হয়ে গেল মহুয়া। রাতে সবাই মিলে বারান্দায় গল্প করছিল। এমন সময় বারান্দার কোণের একটা দোলনা নড়তে থাকে। সেখানে তারা দেখে একটা জমাট অন্ধকারের মতো একটা মূর্তি ক্রমশ ফুটে উঠছে, আর সে যেন মহুয়ার দিকেই তাকিয়ে আছে। সবাই তো ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করে। রেংটা ওদের সাঁওতালি ভাষায় মন্ত্র পড়তে থাকে। তখন দীপাঞ্জন পাশে রাখা একটা চপ্পল সেই দোলনাটার দিকে ছুঁড়ে দিতেই লোকটা যেন মিলিয়ে যায়। এদিকে মহুয়ার গা জ্বরে পুড়ে যাচ্ছে, সাথে সাথে তার গা থেকে বিচ্ছিরি একটা মরা পচা গন্ধ বেরোচ্ছে। তাকে ক্যালপল খাইয়ে শুয়ে রাখা হলো, আর ঠিক করা হলো পরের দিন যেভাবেই হোক ওকে কলকাতা নিয়ে যেতেই হবে। কিন্তু সেই রাত থেকেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, যেন সব ভাসিয়ে নিয়ে যাবে। মহুয়া ঘুমিয়েছে মনে করতেই হঠাৎ সে আর্তনাদ করে ওঠে, কি সব বলতে থাকে সাঁওতালি ভাষায়, আর গলাটাও যেন পুরুষালী, ওর নিজের নয়। এবার সে রীতিমতো চোটফট করতে থাকলো, আর তার পা দিয়ে সাপের মতো পিসিকে জাপটে ধরেছে, আর তার নখগুলো পিঠে ছুরির মতো বিঁধছে। এমন সময় দীপাঞ্জন এসে পিসিকে সরিয়ে দিয়ে তার দিদিকে ডাকতে থাকলো। তারপরেই মহুয়া একটু শান্ত হলো, সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। পরদিন সকালে মংলাদা আসে। সে জানায় যে গত রাতের ঝড় জলের ফলে চারপাশের সব জায়গায় জল জমে গেছে, গাছ পড়ে গেছে ও আরও কত কি। এদিকে মহুয়ার স্বাস্থ্যের সাথে সাথে মহুয়ার চেহারাটাও অনেক খারাপ হয়ে গেছে এক রাত্রেই। তার দিকে যেন তাকানোই যাচ্ছে না। দীপাঞ্জন মংলাদাকে নিয়ে স্টেশনের দিকে বেরিয়ে গেল কলকাতার 3টে টিকিট কাটার জন্য, কিন্তু ফিরে এসে জানালো যে পরিস্থিতি আরও খারাপ। বিভিন্ন স্টেশনে জল জমে থাকার জন্যে ট্রেন চলাচল বন্ধ আছে, হয়তো বিকেলের দিকে স্বাভাবিক হতে পারে। এমন সময় বুধনদা আসে, তার তবে সাথে আরও 2জন আসে। তারা হলো জোশুয়া হেমব্রম, দীপাঞ্জনের বন্ধু, আর একজন পিটার হেমব্রম, জোশুয়ার দাদা। আসলে ওরা 2 ভাই উইকেন্ডের ছুটি কাটাতে গ্রামের বাড়ি এসেছিল, আর যেহেতু জোশুয়ার বাবাকে ধরেই দীপাঞ্জন এই জায়গায় থাকার ব্যবস্থা করেছিল, তাই এই বিপর্যয় দেখে ওরাও চিন্তিত হয়ে ছুটে এসেছিল। পিটার একজন ডাক্তার আর জিকরের সার্জেনশিপ শুরু করেছে, তাই সে সমস্ত বৃত্তান্ত শুনে দেরি না করে চিকিৎসা কার্য শুরু করে দিল। তবে কিছুক্ষণ পর পিটার বলে যে ব্যাপারটা বেশ সাংঘাতিক এবং সাধারণ চিকিৎসা পদ্ধতির বাইরের কিছু। তখন সে বলে এর একটা ওষুধ বা উপায় তার জানা আছে, যা কিনা তাদের পরিবারের আদিম চিকিৎসা পদ্ধতি। ওদের বাড়ির পুরুষেরা বংশানুক্রমে এই বিদ্যার অধিকারী হয়ে থাকে। সে গম্ভীরভাবে বলে যে সেই বিদ্যার দ্বারা
যত বড়ই বিষক্রিয়া হোক, সে অন্তত 2-3 ঘন্টা মহুয়াকে বাঁচিয়ে রাখতে পারবে। ঠিক এই সময় রেংতা আর মংলাদা এসে পিসিকে বারান্দায় নিয়ে গিয়ে বলে যে কাছেই এক ভৈরবী মা থাকেন, তিনি নাকি সাক্ষাৎ দেবী। ভূত প্রেত তার আঁচলে বাঁধা এসব। কোনো উপায় নেই দেখে পিসিরও যেন কেমন সব গুলিয়ে গেল। অগত্যা তিনি গেলেন তারদের সাথে সেই মায়ের খানে। সন্ধেবেলা যখন রেংতা আর মংলার সাথে পিসি সেখানে গিয়ে পৌঁছলো, তখন দেখে জায়গাটার সামনে একটা চাতাল মতো আছে, আর তারপর একটা গুহা। কিছুক্ষণ পর যখন ভৈরবী মা বেরিয়ে এলেন, ওরা দুজন ষষ্ঠাঙ্গে তাকে প্রণাম করল এবং আসার কারণটাও জানালো। ভৈরবী মায়ের পরনে একটা গেরুয়া শাড়ি, মাথায় জটা আর মুখে একটা প্রশান্তির ছাপ। এরপর তার নির্দেশে 3 জনে গুহায় প্রবেশ করে। ভৈরবী মা পিসিকে সমস্তটা খুলে বলতে বলেন। এরপর তিনি ধ্যানে বসলেন। ধ্যান করার সময় সবাই দেখল যে ওনার শরীরের চারপাশে আলোর বলয় আর মাথার পিছনে একটা জ্যোতির বলয়। ধ্যান ভাঙার পর তিনি বললেন, এই বিষ অতি ভয়ঙ্কর। এ হচ্ছে কালিয়া মাসাল। কেউ অনেক কষ্ট পেয়ে তবেই এই বিষ প্রয়োগ করেছে। এর প্রতিকার জানতে চাইলে তিনি বলেন যে এর একমাত্র প্রতিষেধক হচ্ছে প্রয়োগকারীর রক্ত, কিন্তু তা পাওয়া অসম্ভব, কারণ সে এখন ছাইয়ের মানুষে পরিণত হয়েছে। এখন তার শরীরে কোনো রক্ত মাংস নেই। শেষে তিনি পিসিকে একটা মহাশঙ্খের মালা দিয়ে বলেন এটা মহুয়ার গলায় পরিয়ে দিতে। সেই মালা নিয়ে যখন পৌঁছলেন, তখন মহুয়ার শরীরে প্রাণ প্রায় নেই বললেই চলে। মুখ দিয়ে গাজলা উঠছে। তার কাছে বসে আছে দীপাঞ্জন। সে তো কান্নাকাটি করে চোখ মুখ একেবারে ফুলিয়ে ফেলেছে। পিটার এদিকে নানান লতা পাতা, ছোট ছোট ফল ইত্যাদি সব জিনিস নিয়ে তাদের মধ্যে থেকে রস বের করে সেগুলিকে ছোট বাটিতে রাখছিল। তারপর পিসিদের দেখে জিজ্ঞেস করল, পিসি পুরো অভিযানটা বর্ণনা করে তাকে। পিসি এবার সেই মালাটা গিয়ে মহুয়াকে পরিয়ে দেন আর লক্ষ্য করেন যে ওর গাটা পুরো মরা মানুষের মতো ঠান্ডা। পিটার এদিকে তার কাজ শেষ করে ওষুধগুলোকে একটা বড় বাটিতে নানা অনুপাতে মেশাচ্ছিল। হঠাৎ জিজ্ঞেস করে যে ভৈরবী মা কালিয়া মাসানের কথা বলছেন কিনা। পিসি হ্যাঁ বললে সে জানায় যে সে বুঝতেই পেরেছিল, তাই সেই মতোই সে এই সব উপকরণ আনার ব্যবস্থা করেছে। এবার পিটারের নির্দেশ মতো পিসি ছাড়া ঘর থেকে সবাই বেরিয়ে গেল। তারপর পিসি ওষুধটা ওকে অর্ধেক খাইয়ে দিলেন। পিটার এদিকে 3টে মাটির পিণ্ড, কালো মুরগির কত মাখা, জবা ফুল ইত্যাদি মেঝেতে সাজাচ্ছিল। এরপর সে সাঁওতালি ভাষায় স্থির করে মন্ত্র পড়তে থাকে। ঘড়ির দিকে চেয়ে পিসি দেখেন রাত তখন 2টো। পিটার বলল যে এইবার শুরু হবে। বলার সঙ্গে সঙ্গেই মহুয়া আর্তনাদ করে উঠল। এখন তার চোখের মণি দুটো ছোট লাগছে। পিসি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরতেই সে বিছানা উথাল পাথাল করতে শুরু করে। ওর গায়ে যেন এখন দৈত্যের মতো শক্তি। বাধা পেয়ে সে পিসিকে এলোপাথারিভাবে কিল, চর, ঘুষি, লাথি মারতে থাকে। 2টো দাঁতও একটু বড় দেখাচ্ছে যেন। পিটার এদিকে মন্ত্র আউড়েই যাচ্ছে। এমন সময় মহুয়া একবার নেতিয়ে পড়ল। পিটার এবার সেই অর্ধেক খাওয়ানো ওষুধের পাত্রটা নিল আর তাতে আরও কিছু মিশিয়ে সেটা খাইয়ে দিতে বলল। খাওয়ানোর পর ওর মুখ দিয়ে নীলচে সবুজ গাছলা উঠছে আর খুব লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। এমন সময় চোখ খুলল মহুয়া। একবার পিসির দিকে তাকিয়ে হাসল সে। তারপর হঠাৎই উঠে দাঁত কামড়ে ধরে। পিসি যদিও ওকে ঝটকা দিয়ে ফেলে দেয়। এবার মহুয়া সেই পুরুষালী গলায় হিহি করে হাসতে থাকে আর হাততালি দিতে থাকে। এবার মহুয়া সেই পুরুষালী গলায় হিহি করে হাসতে শুরু করে আর হাততালি দিতে থাকে।
এটা সেই রিক্সাওয়ালার গলা যাকে সেদিন কলেজ স্ট্রিটে দেখেছিল এরা। মহুয়া এবার নিজের গলাটা চেপে ধরে আর কত পাঠার মতো ছটপট করতে থাকে। এই সময় ওর গলার সেই মালাটা দপ করে নীল আগুনের মতো জ্বলে উঠল। আর তার কিছুক্ষণ পরেই মহুয়ার নিজের গলায় চেপে ধরা হাত আলগা হয়ে আসতে থাকে এবং ছটপটানিটা কমে আসে। ঠিক এই সময় জানলার গ্রিলের বাইরে চোখ যেতেই পিসি লক্ষ্য করেন যে সেখানে জমাট অন্ধকারের মতো দাঁড়িয়ে রয়েছে ভয়াল মূর্তির লোকটা, যার শরীরে বইছে ছাইয়ের বিষ। তবে এবার যেন মহুয়ার দিকে সে তাকিয়ে নেই, বরং পিটারের দিকে তাকিয়ে আছে। আর তার দৃষ্টিতে একটা আবেগ রয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করলেন পিসি, সেই লোকটা আর পিটার কে যেন হুবহু একই রকম দেখতে। তখন পিসি আস্তে আস্তে সবটা বুঝতে পারলেন যে এই পিটারই হচ্ছে ওই লোকটার উত্তরসূরি। আসলে পিটারের শরীরে বইছে তার রক্ত, তাই একমাত্র পিটারের হাতের মাসান কাটানি পারে সেই কালিয়ামা বিষকে নিরস্ত করতে। জানলার দিকে আবার তাকাতে সেখানে আর কাউকেই দেখা গেল না। তবে ঘরের মধ্যে এবার মৃদু শব্দ হতে পিসি দেখেন যে মহুয়া চোখ খুলে উঠে বসার চেষ্টা করছে, আর সে বলছে তাকে কিছু খেতে দিতে। শরীরটা অনেক দুর্বল লাগছে। পিসি তো তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলেন। এই বলে গল্প শেষ করলেন দীপু পিসি। এবার কথকের এক বন্ধু তাকে জিজ্ঞেস করে যে সেই মালা এখনো তার কাছে আছে কিনা। উত্তরে তিনি বলেন পরের দিনই সেই মালাটা ভৈরবী মায়ের গুহার মধ্যে রেখে আসেন তিনি। তবে তখন অবশ্য সেখানে আর ভৈরবী মাকে পাওয়া যায়নি। সেদিনের বিকেলের ট্রেনেই কলকাতা ফিরে আসেন ওরা। এদিকে জঙ্গলের একটা ঢিলার উপর দাঁড়িয়েছিল সেই ছাইয়ের লোকটা। তার কথা ভগবান শুনেছেন, তার রূপাই মরেনি। কিছুক্ষণ আগেই সে তাকে সচক্ষে দেখে এসেছে। আস্তে আস্তে সেই ছাইয়ের মানুষটা মিলিয়ে যেতে থাকলো হাওয়ার মধ্যে। এতক্ষণ শুনলেন অভিক সরকারের লেখা কালিয়া মাসান। গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা দিলাম, নিরাশ করব না।